আমি তুলি। আজকে আপনাদেরকে আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনা শোনাবো। তো সেটা শোনানোর আগে আপনাকে প্রথম থেকে শুরু করি আমার ফ্যামিলি নিয়ে। আমার বাবা হচ্ছে একজন ইটালি প্রবাসী। আমার মা, আমি আর আমার ছোট ভাই, মানে আমাদের ৩ জনের ফ্যামিলি। তো আমরা যখন ছোট থেকে বড় হয়েছি কোনোদিন আমার মাকে আমার দাদা দাদির সাথে থাকতে দেখি নাই। মানে আমার জ্ঞান হয়েছে পর থেকে আমরা দেখি যে আমরা ঢাকাতে থাকি নানু বাড়ির পাশে। আমার দাদা বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। তো সেখানে হচ্ছে আমাদের তেমন একটা যাওয়া হয় না। বাবা যখন বাহির থেকে আসে ছুটিতে বাবার সাথে গিয়ে হয়তো ২-১ দিন থাকলাম, এছাড়া কখনো আমরা যাই না, বা আমার দাদা দাদিও কখনো আমাদের বাসায় ওরকমভাবে আসে না। তো সেই সুবাদে দাদা দাদির সাথে খুব ভালো সম্পর্কর ব্যাপারটা নাই, ওরকম ফোনেও আমাদের তেমন একটা কথাবার্তা হয় না। আর এটা হয়তো আমার মা কখনো পছন্দ করে না তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে থাকতে, যেহেতু আমার বাবা হচ্ছে আমার মাকে ভালোবেসে বিয়ে করছে। আর বাবা হচ্ছে ইটালিতে থাকে, মা ঢাকার মেয়ে, সে সিরাজগঞ্জ যাবে না, এরকম কিছু একটা। তো আমরা যেখানটাতে থাকি মানে ৫ মিনিটের দূরত্বে আমার খালাদের বাসা, মামাদের বাসা এবং আমার নানুর বাড়ি এখানেই। তো আমার ছোটোবেলা থেকে বড় হওয়া খুব বেশি যে মানে আমি একদমই চুপচাপ একটা মেয়ে, প্রয়োজন ছাড়া আমি একদম কথা বলি না। তারপরে আমার মাকে আমরা প্রচুর ভয় পাই, আমার মা ভীষণ রাগী, সে মানে কারো কোনো কথার তোয়াক্কা করে না। আমার বাবাও আমার মাকে ভয় পায়, এরকম আমরা দেখি। তো যাই হোক, এভাবে চলছে আমাদের ঘরে। তেমন কোনো বাধা বিপত্তি বা বাধা নিষেধ এরকম কিছুই নাই আমাদের ঘরে। আমার মায়ের কাছে 2টা ফোন, ঘরে এক্সট্রা আরও 2টা ফোন আছে। মানে বাবা যখনই আসে 1-2টা ফোন আনে, মা হয়তো কাউকে দেয় বা ঘরে পড়ে থাকে ওগুলো। তো আমার হচ্ছে ফোনের বিষয়টাতে না তেমন কোনো আকর্ষণ নাই, থাকে না টিনেজার বয়সে বাচ্চারা। আমি যখন ক্লাস 9-এ পড়ি, ঘটনার শুরুটা তখন থেকে। তো টিনেজার বয়সে তো মেয়েদের ছেলেদের বা সবারই ফোনের প্রতি একটা আকর্ষণ থাকে। আমার এই ব্যাপারটা নেই, কেন জানি আমার ফোন জিনিসটা খুব বিরক্ত লাগে। তো এখন হচ্ছে আমি ক্লাস 9-এ ওঠার পর একটা কোচিংয়ে ভর্তি হই। তো সেখান থেকে হচ্ছে গ্রুপ করে যে সব কিছু জানানো হয় না কোচিংয়ের যে বিষয়গুলো, তো সেই জন্য তো একটা ফোনের দরকার। তো মাকে বললাম, পরে মা আমাকে একটা ফোন দিল যে তুমি একটার মধ্যে তোমার একটা ফেসবুক পেজ খুলে একটা মেসেঞ্জারে করে নাও, হোয়াটসঅ্যাপে। ওটা মেসেঞ্জারে ছিল চ্যাটিং গ্রুপটা আমাদের কোচিংয়ের। তো ঠিক আছে, ওখানে হচ্ছে সেই জন্য আমার আর কি ফেসবুকটা খোলা। তো যে কোনো জিনিস তো যতদিন হাতের বাইরে ছিল ততদিন একরকম ছিল, যখন ফোনটা তখন আমি হাতে নেই, মাঝে মাঝে মেসেঞ্জার চেক করি বা মাঝে মাঝে ফেসবুকে রিকোয়েস্ট আসে অ্যাকসেপ্ট করি। তো এরকম করতে করতে আমি প্রায় 6-7 মাস পরে ফেসবুক চালানো একজনের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়। তো সেখান থেকে সে মেসেঞ্জারে টুকটাক কেমন আছেন কী করছেন এরকম বলে। তো সে হচ্ছে ইন্টারে পড়ে ওই সময়টাতে, আমি যখন ক্লাস 9-এ পড়ি। তো তার সাথে হচ্ছে টুকটাক এভাবে কথা হয়। আর এখন হচ্ছে আমার মায়ের সম্বন্ধে একটু বলি। আমার মা হচ্ছে এমন একজন মহিলা, সে হচ্ছে আমরা 2 ভাই বোন। তো আমি যেহেতু বড়, মানে সন্ধ্যাবেলা তার মানে আমাদেরকে পড়তে বসানোর কথা বা আমাদের সময় দেওয়ার কথা, সে বেশিরভাগ সময় আমাদেরকে কিনে বাইরে থেকে খাবার খাওয়ায়। সে হচ্ছে তার যখন ভালো লাগে সে তার ফ্রেন্ডদের সাথে কোথাও একটা চলে যায়। তারপরে সে মানে খুব অন্যরকম তার জীবনধারা। তার মধ্যে আমার মায়ের একটা খালাতো ভাই আছে, তার সাথে আমার মায়ের খুব মাখামাখি একটা সম্পর্ক। এখন ক্লাস 9-এ পড়া একটা মেয়ে, আমি কিন্তু সব কিছুই বুঝি মোটামুটি। তো আমি দেখি সে যখন বাসায় আসে, মা হচ্ছে রুমে দরজা লাগায় বসে থাকে, মানে নানান রকম তার সাথে যে আমার মায়ের একটা অবৈধ সম্পর্ক আছে সেটা হচ্ছে বুঝি আমি। বাট আমি কাকে কি বলবো, সে তো আমার মা হয় সম্পর্কে। আর সে ভীষণ রাগী, তার সাথে কথাই বলা যাবে না। একদম পান থেকে চুন খসলেই সে হচ্ছে গায়ে হাত তোলে, প্রচুর মারে আমার মা। তো আমার যে ছোট ভাইটা, সে আমার চেয়ে খুবই ছোট। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন সে ক্লাস হচ্ছে 2-এ পড়ে। তো ও তো ছোটো মানুষ, ওর একটা খেয়ালের ব্যাপার থাকে, ওকে একটু পড়তে বসাইতে হয়, বা ও হচ্ছে একটা কিছু খাবে সেটা বলে ওকে দিতে হয়। এগুলো হচ্ছে না আমার মা কখনো করে না। সে হচ্ছে আমাকে বলে যে ওকে এটা দাও, ওকে বলে এটা করো এটা করো। তো এইরকমই চলে আমাদের আর কি। কিন্তু আমার মা যে কি বলবো, মা তো তত বেশি খোলামেলা বলতে চাই না, এতটুকুই বললাম। তো এরকম বেশ কিছুদিন চলছে। তো একদিন হচ্ছে যে আমি স্কুলে ছিলাম ওই সময়টাতে। তো আমার স্কুল কোচিং করে বাসায় আসতে আসতে আমার প্রায় 5টা বেজে যায়। তো ওই সময়টাতে আমি আসার পরে আমার ছোট ভাই ঘরের মানে গেট খুলে দিছে, আর আমার মা তার বেডরুমে ছিল তার ওই খালাতো ভাইয়ের সাথে। তো সে হচ্ছে তারা ওখানেই ছিল, বের হয়নি। তো আমি ড্রেস চেঞ্জ করছি, ওই সময়টাতে আমার বাবা ফোন দিছে যে মানে এর আগেও 2বার ফোন দিছে। তো
আমার ভাই রিসিভ করে নাই, কারণ ফোনটা আমার রুমে ছিল, ও ততটা খেয়ালই করে নেয়, ও ফোনে গেম খেলতেছে। তো হচ্ছে আমি আসার পরে দেখলাম যে মিস কল, ফোনটা ধরে তখন হচ্ছে আমি ফোন দিব বাবাকে, এর মধ্যে আবার বাবা ফোন দিয়ে দিছে। তো ফোন রিসিভ করে আমি, বাবা জিজ্ঞেস করতেছে যে মাকেই প্রয়োজন, মার সাথে কথা বলবো, তোমার মা কোথায়? তখন আমি বলছি মা হচ্ছে মার রুমে। তো নিয়ে দাও, আমি বললাম দরজা লাগানো, মার রুমে রোমান চাচা আসছে, এই রোমান মামা আসছে, এটা বললাম। বলার পরে তো আমার বাবা খুব রেগে গেলেন এবং ফোনটা কেটে দিলেন। পরবর্তীতে মাকে ফোন দিয়ে অনেক গালাগালি, মানে নানান ধরনের কথাবার্তা। তো সে হচ্ছে, আমার মা হচ্ছে এক পর্যায়ে বাবাকে কনভিন্স করলো যে এমনিতেই আসে, রোমান মামা এমনিতেই আসে কথাবার্তা বলে, আড্ডা দেয়, ফোন সাইলেন্ট ছিল, মা দেখে নেই। তো যাই হোক, তাদের মধ্যে কী কনভারসেশন হয়েছে স্বামী স্ত্রীর, সেটা তো আর আমি বলতে পারি না। তো এই কথা আমি কেন বাবাকে বলছি, এখন আমার মা তো আমাকে বলে দেয় না যে এটা কখনো বাবাকে বলা যাবে না, তো সেজন্য আমি বলে দিছি। আর আমার তো রোমান মামার উপরেও প্রচুর জিদ, আর আমার মায়ের উপরে তো আমার জিদ আছেই। আমার খুব ঘেন্না লাগে আমার মাকে দেখলে, এক কথায় যদি বলতে চাই। তো সেখান থেকে হচ্ছে মা এই কথাটা মানে শুনলো, শোনার পরে ওই সময় আবার আমার খালা আসছে সন্ধ্যাবেলা, এটা মানে 8টা-9টা নাগাদ আমার ছোটো খালা আসছে আমাদের বাসায়। তো এর মাঝে আমি পড়তে বসছি, মানে মায়ের এতক্ষণ যাবত 2-1 ঘন্টা হয়ে গেছে বাবাকে জাস্ট বোঝাচ্ছিল, বাবার সাথে কথা টথা বলা শেষ হয়েছে পরে আমার মা আমাকে প্রচুর মারে, মানে ভাষায় প্রকাশ করার মতো না, এত পরিমাণ মারে। আমি কেন বাবাকে বললাম, তো আমি ওই যে বললাম কথা বলি না, আমি খুব চুপচাপ থাকি, তো আমি তাকে কোনো প্রতিবাদও করি নাই বা কেন, আমি জাস্ট বসেছিলাম, সে তার মনের ইচ্ছে মতো সে আমাকে মারে। তো একটা সময় আমি হচ্ছে উঠে দাঁড়াইছি, মানে ওয়াশরুমে যাব, তো সে আমাকে এত জোরে ধাক্কা দেয়, দেয়ালের সাথে লেগে আমার মাথাটা ফেটে যায়, রক্ত বের হয়ে যায়। তখন আমার ছোটো খালা, সে হচ্ছে ঘরে যখন মানে স্যাভলন ট্যাভলন দিয়ে ওয়াশ করতেছিল, দেখলো যে হচ্ছে না, মানে রক্তটা বন্ধ হচ্ছে না, তখন খালা আমাকে ফার্মেসিতে নিয়ে যায় এবং এখান থেকে তারা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। তো এটা ছিল আমার মায়ের প্রতি আমার যে, মানে আমার মায়ের সাথে আমার সম্পর্কটা আমি নষ্ট করে ফেলব, সেটার প্রথম ধাপ। তারপরে কি করব, এখন আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আমার বাবা নেই, তা বাবা হচ্ছে দেশের বাহিরে, বাবার সাথে যে মন খুলে কিছু বলবো আবার মা মারবে, বাবা তো আর আসতে পারবে না, দাদা দাদিকে তেমনভাবে চিনি না, নানুদেরকে তার মেয়ের কথা তাদেরকে কি বলবো। তো এভাবে হচ্ছে কাটতে থাকলো সময়। মায়ের সাথে এখন আর আমি কথা বলি না, মাও আমার সাথে কথা বলে না, আমিও মায়ের সাথে কথা বলি না। মা যখন কোনো মানে বিশেষ কোনো প্রয়োজন হয় বা বাইরে যাবে, ভাইকে রেখে যায়, তখন মানে এরকম আমাদের ঘরের পরিবেশ যে ড্রয়ারে টাকা আছে, আমি নিয়ে গেলাম স্কুলে, যদি আমি 1000 টাকাও নিয়ে যাই, এটাতেও মা কখনো কিছু বলে না, আমি যা খুশি করতে পারি, বাট আমি যা খুশি করি না, কারণ আমার হচ্ছে ওগুলো ভালো লাগে না। আমি একা একা থাকতে খুব পছন্দ করি, ছোটোবেলা থেকে মা নিজের মতো সময় কাটাইছে, আমি আমার মতো ছিলাম, ছোটো ভাই তো অনেক বছর পর হয়েছে। তো যাই হোক, এরপর থেকে আমার মায়ের সাথে আমার সম্পর্কটা একবারে নাই বললেই চলে। এরপরে এসএসসি পরীক্ষা দিলাম, আমার এসএসসি পরীক্ষার 2-3টা পরীক্ষা বাকি আছে, ওই সময়টাতে আমার বাবা দেশে আসছে। তো বাবা যখন আসলো, তো আমি হচ্ছে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম যে ঠিক আছে, এখন তো বাবার সাথে আমি মন খুলে কথা বলতে পারবো, বাবাকে আমি খুব ভালোবাসি যেহেতু। বাবা আসার পর আমি একটু একটু কথা বলি, হাসি, সেটা নিয়ে আমার মার প্রবলেম যে তার সাথে কথা বলি না, এখন বাবার সাথে ঢং করতেছি, এগুলো সে তার বোনদের সাথে বলে, তার বোনরা আবার আমাকে বুঝায় যে কি হয়েছে, মা তো যত কিছুই করুক, এরকম। তো আমি সবার কথা শুনি, জাস্ট আমি আমার বাবার সাথে কথা বলি, আর কারোর সাথে তেমন কথা বলি না, আমার ছোটো ভাইয়ের সাথে কথা বলি। তো এরকম চলতে চলতে আমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল, বাবা আসলো পরে। তো 15-20 দিন পরে বাবার এক ফ্রেন্ড বাবার সাথেই কাজ করে ইটালিতে, উনি হচ্ছে ওনার পরিবারের একমাত্র ছেলে, ওনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই ভালো, উনি ইটালিতে পড়াশোনা করতে গেছে, ওইখানেই বিজনেস করছে, ইটালিতে ওনার নিজস্ব বাড়ি টাড়ি সব কিছু আছে, ঢাকাতেও ওনার 5তলা বাড়ি আছে, অথচ মানে আশেপাশে কেউ নেই, মানে ওনার বাবা মা মারা গেছে, ওনার বোনরাও ইটালিতে থাকে, ওনার ভাই আছে, ছোটো ভাই, ও দেশের বাইরে সেটেল, ওখানেই থাকে, তো ঢাকাতে কেউ থাকে না। ওনার জন্য উনি বাবার সাথে খুব ভালো সম্পর্ক, উনি এখন বিয়ে করতে চাচ্ছেন। তো এই কথাটা হচ্ছে বাবা আবার কথায় কথায় মাকে বলে, বলার পরে মা বলে আমাকে বিয়ে দেওয়ার কথা। এখন উনি আমার বাবার বয়স, ওই সময়টাতে আমার হচ্ছে প্রায় 17 বছর বয়স, আর ওই সময়টাতে ওই লোকের প্রায় 45 বছর বয়স। তো ওনার সাথে আমাকে বিয়ে দেওয়ার কথা বলে। তো এটা প্রথমে তো আমাকে জানানো হয় না, কোনো কিছুই আমি জানি না। উনি একদিন আমাদের বাসায় আসে, তো গেস্ট আসছে, আমাকে ডাকে, আমি সালাম দিয়ে কথা বলি, তো ওইখান থেকে সে আমাকে পছন্দ করে। 1 সপ্তাহ পরে আমি শুনতে পাই যে বাড়িতে কথা হচ্ছে শুক্রবারে আমার কাবিন করানো হবে। তো কার সাথে আমার কাবিন হচ্ছে, যাই হোক, তো এখানে হচ্ছে বললাম, দেখলাম, দেখার পরে শুক্রবারে তারা আসলো। এখন মানে আমি বাবাকে বারবার বলতেছিলাম যে বাবা, আমি এত বয়স্ক লোককে বিয়ে করতে চাই না, বা আমি এখন বিয়েটা করতে চাই না, আমি পড়াশোনা করি, বাট আমার বাবা হচ্ছে আমার মার কথাই শোনে সব।
তারপরে হচ্ছে ওই লোকের সাথে আমাকে বিয়ে দিয়ে দেন। বিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি প্রচুর কান্না করতেছিলাম, আমি 2বার সেন্সলেস হয়ে যাই। এটা দেখে ওই লোক হচ্ছে বিয়ের দিন চলে যায়, আমাকে আমাদের বাড়িতে রেখে চলে যায়। সেটা নিয়ে আমার মার খুব মানে আমাকে সারাক্ষণ গালাগালি করতেছে, বলতেছে আমি ঢং করতেছি যাতে ওই লোকের সাথে না যেতে হয়, এখানেই সংসার করতে হবে, এভাবেই আমাকে থাকতে হবে। তো আমার মা হচ্ছে লোভে পড়ে গেছে, এত সয় সম্পত্তি, এত টাকা পয়সাওয়ালা লোক। তো আমি হচ্ছে তখন ওই যে ছেলেটার সাথে যে আমি ফোনে কথা বলি, ওই ছেলেটাকে আমি হচ্ছে ফোন দিলাম। ফোন দিয়ে ওকে বললাম, এটা হচ্ছে আমার বিয়ের পর দিন, ওকে ফোন দিয়ে বললাম যে তুমি হচ্ছে এমন এমন, আমি তো তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবা? তখন ও বলতেছে যে বিয়ে করব, মানে আমরা দুজনই কোনো রিলেশনই ছিল না, জাস্ট ফোনে কথা বলতাম, হাই হ্যালো কী করতেছো, এতটুকু। তো আমার দুনিয়াতেই ফার্স্ট কোনো ছেলে যাকে আমি চিনি, আর আমার যাওয়ার কোথাও কোনো জায়গা না, আর এখানে থাকলে ওই লোকের কাছে আমাকে পাঠাই দিবে। তো আমি হচ্ছে এটা বললাম, বলার পরে হচ্ছে ও বলে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, ও জানে আমার ফ্যামিলি সম্বন্ধে সব কিছু জানে, তুমি এক কাজ করো, তোমার বাসা থেকে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে আইসো, যাতে অন্তত পক্ষে আমরা 1 মাস চলতে পারি বিয়ে করার পরে। তো ঠিক আছে। তো আমার কিন্তু বিয়ে হয়ে গেছে অলরেডি, আমার ডিভোর্স দরকার, তারপরে আমার আরেকটা বিয়ে করা দরকার, এগুলো তখন এত মাথায় এত কিছু কাজ করে নাই। তখন হচ্ছে ওর সাথে আমি চলে গেলাম বাসা থেকে বের হয়ে, চুপ করে বের হয়ে মার গয়নাগাটি নিলাম কিছু, আমার যা ছিল টুকটাক টাকা পয়সা ড্রয়ারে যা ছিল সব নিয়ে বের হয়ে চলে গেছি। এখন চলে যাওয়ার পরে ওর সাথে যখন আমি ফার্স্ট টাইম দেখা করলাম, এমনি তো ফেসবুকে ছবি দেখছি, সামনাসামনি ফার্স্ট টাইম দেখা করলাম। দেখা করার পরে ও হচ্ছে মানে আমাকে তো জিজ্ঞেস করবে আমি কেমন আছি, বা আমি কেন বাসা থেকে পালায় আসলাম, ওকে বিয়ে করতে চাচ্ছি, বা আমার লাইফগুলো সমস্যা নিয়ে তো ও কোনো মাথা ব্যথা নেই। ও জাস্ট বারবার আমাকে জিজ্ঞেস করতেছে আমি টাকা নিয়ে আসছি কত, আমি গোল্ড আনছি কিনা। তো এটা বলে ও হচ্ছে এরকম করতে করতে ও আমাকে একটা বাসে উঠছি আমরা কোথাও যাওয়ার জন্য, সেটা আমি আর খেয়াল নেই, বলতে পারবো না। তো ওখানে ওঠার পরে আমার কেন জানি মনে হচ্ছিল আমার এই ডিসিশনটা ভুল হয়ে গেছে, আমার এখানে আসা উচিত হয় নাই। তো এরকম করতে করতে আমি হচ্ছে বললাম যে বসে আছি বাসের মধ্যে, তো ইসে আসে না যে বাস থেকে পেট্রোল পাম্পে যে গ্যাস নেয়, তো বেশ কিছুক্ষণ চলছে, প্রায় 1 ঘন্টা চলছে হয়তো, দূরে কোথাও যাওয়ার জন্য। তো ওই পেট্রোল পাম্পের সামনে আসার পরে আমি বাস থেকে নেমে গেছি, নেমে ওকে বলছে যে আমি ওয়াশরুমে যাব, এরকম বলে নেমে আমি ওখান থেকে চুপ করে একটা জায়গায় লুকায় রয়েছি। তো ও তো নেমে আমাকে খুব খুঁজতেছে, ও আমাকে পায় না, তো ও চলে গেছে। ও ওখান থেকে চলে যাওয়ার পরে আমি আবার যেভাবে গেছি যেখান থেকে, সেটা তো আমার খেয়াল ছিল, আমি আবার সেখান থেকে আস্তে আস্তে হচ্ছে এসে করে, তো যাই হোক ওখান থেকে আমি হচ্ছে 2-3 ঘন্টার ভেতরে বাসায় চলে আসছি, যার কারণে আমার মা হচ্ছে তখন পর্যন্ত আন্দাজি করতে পারে নাই যে আমি বাসা থেকে কোথাও বেরিয়ে গেছি বা কোনো কিছু। এসে আবার যেই জায়গার জিনিস চুপচাপ করে জায়গাতে রেখে দিছি। তো তখন আমি রিয়েলাইজ করলাম যে ছেলেটার সাথে যদি আমি যাইতাম, সে আমাকে কখনোই মানে আমাকে ভালোবেসে বা আমাকে সে বিয়ে করতে চায় ব্যাপারটা এরকম না, সে আমাকে ছেড়ে দিত। ওইটা আমার জীবনের একটা বেস্ট ডিসিশন ছিল। ওই সময় আমি হচ্ছে চলে আসলাম বাসায়। আসার পরে তখন তো হচ্ছে আমার হাতে আর কোনো কিছুই করার নাই, ওই লোকের সাথে আমাকে পাঠানো হইলো ওই লোকের বাড়িতে। সেখানে গেলাম, এখানে যাওয়ার পরে ওনার সাথে ঝগড়াঝাঁটি মারধর, ওনাকে খুব রিকোয়েস্ট করলাম, হাতে পায়ে ধরলাম যে আমাকে আপনি ছেড়ে দেন, আমি আপনার সাথে সংসার করতে চাই না বা কোনো কিছু এরকম। সে হচ্ছে মানলো না। 1 মাস তার সাথে আমি থাকলাম। 1 মাস থাকার পরে যখন চলে যাবে, তখন ওনাকে আমি বললাম যে আমি আপনার সাথে থাকতে চাই না, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন। তখন সে খুব অনায়াসে খুব সুন্দর করে বলল যে ঠিক আছে, আমি হচ্ছে চলে যাচ্ছি দেশের বাইরে, যাওয়ার পরে হচ্ছে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। তো এক কথায় বলতে গেলে আমি যদি এখন মানে সহজভাবে বলি, সেটা হচ্ছে সে আসছে দেশে 1 মাসের জন্য, সে তার মনোরঞ্জন করে গেছে আমাকে দিয়ে। আর আমার বাবা মা হচ্ছে তার আনা গিফট, আমাকে এতগুলো গোল্ড কিনে দিছে, সেগুলো দেখে সে হচ্ছে মানে গলে গেছে। যাই হোক, এভাবে সে চলে গেল। চলে যাওয়ার পরে এটা আমি আর আমার বাবা মাকে বলি না যে সে বলছে সে গিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দেবে বা কোনো কিছু। তারপরে হচ্ছে সে চলে গেল। চলে যাওয়ার পরে আমার এসএসসি রেজাল্ট বের হইলো, আমি আবার কলেজে ভর্তি হইলাম। তো আমার মায়ের সাথে বাবাও চলে গেছে, তেমন হচ্ছে আমার মায়ের সাথে আমার সম্পর্কটা মোটেও ভালো না। তো তার তো আমাকে ডিভোর্স দেওয়ার কথা। এখন 2 বছর হয়ে গেছে, আমি ইন্টার পাস করে ফেলছি, সে আমাকে কিন্তু এখনও ডিভোর্স দেয় নাই। তো আমি তার সাথে কখনো ফোনে কথা বলি না, সে আমার মায়ের সাথে ফোনে কথা বলে। মানে আমার মা
এমন যে সে যদি পারতো আমার বাবাকে রেখে সে ওই লোকের কাছে বিয়ে করে ফেলতো, এরকম অবস্থা। তো সেটা তো আর তার পক্ষে সম্ভব না বাবাকে রেখে চলে যাওয়া, এই জন্য হয়তো সে আমাকে জোর করে ওখানে পাঠাইছে। আসলে মায়ের সম্বন্ধে এমন কথা বলতেও খুব খারাপ লাগতেছে, বাট আপনারা গল্পটা শোনেন তারপরে বুঝতে পারবেন। যাই হোক, তো চলে গেল এইরকম। এর মাঝে আমার মা হচ্ছে ফোনে তার কথা বলা সব সময়, সারাক্ষণই সে ফোনে ছেলেদের সাথে কথা বলে। এখন কোন ছেলের সাথে কথা বলে কি বলে জানি না, বাট ভিডিও কলে যখন কথা বলে তখন তো ভয়েসটা ক্লিয়ারলি শুনি যে ওপাশ থেকে কোনো ছেলে মানুষ কথা বলতেছে। আর আমার বাবার সাথে কথা বললে তো সেটাও আমরা জানি বা বুঝি, বাবার ভয়েসটা তো চিনি। তো এইভাবে চলতে থাকলো দিন, কোনো রকমে মানে নিঃশ্বাস বন্ধ করে যতটুকু সময় বাইরে থাকা যায়, কলেজের সময়ের পরে আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা খামাখা আমি রাস্তায় রাস্তায় হাঁটতাম। কলেজ থেকে বের হয়ে বসে থাকতাম, যে 1টা পর্যন্ত মানুষ যখন বের হয়ে যেত তখন আমি বের হইতাম, যে বাসায় যেতে ইচ্ছে করতো না, বাট করার কিছুই ছিল না। এগুলো নিয়ে আমার মার কোনো মাথা ব্যথা নেই যে কেন আমি দেরি করে আসতেছি বা আমার রেজাল্ট কী হইলো, কিচ্ছু না। বাট এভাবে আমি পড়াশোনায় খুবই ভালো ছিলাম। তো এমন চলতেছে, ইন্টার পাসটা করলাম। ইন্টার পাস করার পরে ওই লোক হচ্ছে মাকে একদিন হয়তো কথায় কথায় এ বিষয়ে বলছে যে হচ্ছে আমাকে ডিভোর্স দিয়ে দিবে বা কোনো কিছু। সে আমাকে ডিভোর্স কেন দিয়ে দিবে এটার জন্য আমার মা আমাকে প্রচুর মারলো তার সাথে কথা বলার পরে। তখন হচ্ছে আমাকে সে জোর করতেছে যে আমি যাতে স্বীকার করি, আমি যাতে তাকে ডিভোর্সটা না করি, বা আমাদের যে বিয়ের যে কাবিনের টাকাটা ছিল সেটা যেন আমি তার কাছে চাই। বাট এটা তো আমি কোনোদিনও চাইবো না, কারণ ডিভোর্সটা তো আমি চাইছি, এটা তো আমি জানি। তখন হচ্ছে এটা নিয়ে তখন আমি তো একটু বড় হয়েছি, ইন্টার পাস করছি, তখন বয়সটাও একটু বাড়ছে। তখন আমি মাকে বললাম, তুমি যদি আমাকে মেরেও ফেলো তখনও আমি এই কথা স্বীকার করবো না যে ওনার কাছ থেকে আমি টাকা চাই বা ওনাকে আমি ডিভোর্স দিব না। উনি না দিলেও আমি ওনাকে ডিভোর্সটা দিয়ে দেবো, কারণ মেয়েদের পক্ষ থেকে তো একতরফা ডিভোর্স দেওয়া যায়। তখন তো মা আমাকে প্রচুর মারছে, মানে প্রায় প্রতিদিন আমি মায়ের খাইতাম। এরকম হইতে হইতে একটা সময় সে হচ্ছে ফেড আপ হয়ে গেছে যে আচ্ছা ঠিক আছে, না করলে না করুক, এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। তো সে বাদ দিয়ে দিছে। পরে ওই লোক আমাকে ডিভোর্স দিয়ে পেপার পাঠিয়ে দিছে। যাই হোক, তো সে হচ্ছে বাংলাদেশে আবার আসছিল এরপরে, তখন হচ্ছে সে আমাকে ডিভোর্সটা দিয়ে যায়। আমিও সাইন করে দিছি। এখান থেকে মানে আমি একটা নিঃশ্বাস ছেড়ে বাঁচলাম যে ঠিক আছে এখন আমি মুক্ত। যাই হোক, তো তারপরে আমার মা তো মানে আমার সাথে আরও খারাপ ব্যবহার করা শুরু করছে। বাট আমি এখন হচ্ছে সেটা আর তোয়াক্কা করি না। আমার কোনো কিছুর প্রয়োজন হলে আমি বাবার কাছে চাই, বাবা আমার জন্য পাঠায়া দেয়। আর বাকিটা হচ্ছে আমি আমার ছোট ভাইকে নিয়ে থাকি। আমার তেমন মানে খুব যে বেশি ক্লোজ বা বেস্ট ফ্রেন্ড এরকমও কেউ নাই, কারণ আমি এই যে কথা কম বলি, এই জন্য আমার মানুষের সাথে খুব অ্যাটাচমেন্টটা খুব কম। যাই হোক, তো এভাবে চলতেছে। আমি ইন্টার পাস করলাম। ইন্টার পাস করার পর এখন আমি ভার্সিটিতে ভর্তি হব। সে আমাকে ভার্সিটিতে ভর্তি হতে দেবে না, আমার মা। সে হচ্ছে আমাকে বিয়ে দিয়ে দেবে। তো আমি বাবাকে কান্নাকাটি করে বললাম, বুঝাইলাম যে তুমি হয়তো আমাকে ভার্সিটিতে ভর্তি করে দাও, তাহলে আমি তোমার বাড়িতে থাকবো, না হলে আমার যেদিকে তুই চোখ যায় আমি চলে যাব বাসা থেকে বের হয়ে, বা আমি মরে যাব, এরকম বাবাকে অনেক বুঝাইলাম, ভয় দিলাম। তো আমার বাবা হচ্ছে খুবই সহজ সরল একজন মানুষ, সে এটাতে ভয় পাওয়া যায়, এবং বাবা আমাকে হচ্ছে টাকা পাঠায় যে তুমি যা লাগে টাকা নাও, তুমি হচ্ছে ভর্তি হও, সমস্যা নেই। তখন মাকেও বলে যে ও পড়াশোনা করতে চায় করুক, তুমি বিয়ে শাদী নিয়ে কথা বলবো না, যখন ও বিয়ে করতে চাইবে তখন বিয়ে করবে। তো এরকম আমি হচ্ছে অনার্সে ভর্তি হলাম। তো আমি যখন অনার্সে ভর্তি হয়েছি তার 5-6 মাস পরে একটা ছেলে, মানে 5-6 মাস যাবত এই ছেলেটাকে আমি দেখি, মানে সে হচ্ছে থাকে না ভার্সিটির বাইরে বা ক্যাম্পাসে বসে বসে আড্ডা দেয়, কি বলে বখাটে টাইপের কিছু ছেলে, নেশা টেশা করে, সারাক্ষণে আড্ডাবাজি করে, বন্ধুবান্ধব নিয়ে ঘুরে, বাইক একটা নিয়ে ঘুরঘুর করে, এই টাইপের এক ছেলেটা। তো সে হচ্ছে আমাকে দিকে তাকায় থাকে। এটা আমার ভার্সিটিতে যাওয়ার পরে তো 2-1 জন থাকে না যাদের সাথে একটু বসি বা কথাবার্তা বলে, ওরা আমাকে অনেক বলে যে হচ্ছে সিয়াম ভাই তোর দিকে তাকায় থাকে। তো আমি না হচ্ছে এটা নিয়ে তত বেশি মাথা ঘামাই না। আর প্রথম থেকেই শুনতেছি এই লোক নাকি নেশাখোর, সে নেশা করে। তো আরও তো মানে একটা জঘন্য ব্যাপার। তো 5-6 মাস পরে সেই লোক হচ্ছে একদিন ভার্সিটির বাইরে আমাকে প্রপোজ করে। তখন হচ্ছে আমি হ্যাঁ না ভালো মন্দ কিছুই বলি না। তখন আমি বলি আপনি তো নাকি নেশা টেশা করেন, আবার আপনি বখাটে ছেলে, সবাই আপনাকে বলে এরকম, আপনার সাথে কি রিলেশনে যাওয়া যায়? তো সে বলতেছে হ্যাঁ আমি একটু নেশা টেশা করি, বা ঠিক হয়ে যাবো, সমস্যা নেই, তুমি প্রেম করো আমার সাথে, রিলেশনে যাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে, এরকম সে আমাকে বলে। মানে খুব গভীর কিছুই না, জাস্ট এতটুকুই না, আমাদের কোনো ফোনে কথা না, কোনো কিচ্ছু না, আমাদের দুজনের কাছে দুজনের নাম্বার পর্যন্ত নাই, এরকম অবস্থা। তো হচ্ছে এরকম চললো। তো তার সাথে দেখা হয় ওই, আমি তো যে বললাম যে আমি কলেজ থেকে যখন বের হয়েছে বা ভার্সিটি থেকে যখন বের হয়েছে আমি অনেকটা সময় ওখানে কাটাইতাম, ইচ্ছা করে দাঁড়ায় থাকতাম যে বাসায় যাবো না, পরে বাসায় যাবো। তো আমি হচ্ছে বের হয়ে ওই দিক দিয়ে ঘুরঘুর করতাম, অযথা চায়ের দোকানে বসে চা খাইতাম যে বাসায় যাবো না, এখানে বসে একটু সময় কাটাই।
এখানে ভাল লাগে, নিরিবিলি, কেউ কোনো কথা বলে না, কেউ কিছু প্রশ্ন করে না, বা আমার মাকে আমার দেখতে ইচ্ছা করতো না। তো যাই হোক, তো ওই যে সময়টুকু আমি ওখানে থাকতাম, ওই সময়টুকু আমার সাথে প্রত্যেক দিনই, মানে আমি হচ্ছে ক্লাস না থাকলেও ভার্সিটিতে যাইতাম, এরকম ছিল আমার অবস্থা। তো প্রতিদিনই ওর সাথে আমার কথা হইতো। তো একটা সময় থাকে না, কথা হইতে হইতে দেখবেন একটা টান অনুভব হয়। তো ও না আমার খুব কেয়ার করতো, এই জিনিসটা আমি বুঝতাম। আমার এর আগে যে ছেলেটা ছিল, সে শুধু আমার ফ্যামিলি সম্বন্ধে জানতে চাইতো, আমার বাবা কী করে, এই সেই বা এগুলো ওর কোনো মাথা ব্যথা নেই। ও কোনো দিন জিজ্ঞেসই করে না আমার বাবা কী করে। ও সব সময় আমার সম্বন্ধে জানতে চাইতো, আমি কি পছন্দ করি, আমি মানে কী খাই, বা বিয়ে নিয়ে আমার কী চিন্তা ভাবনা, মানে খুব ভালো লাগতো। আমাকে খুব ইম্পর্টেন্ট দিত, যেটা আমার লাইফে আমি কোনো দিন কারোর কাছ থেকে পাই নাই। যতই ও নেশা করুক, যাই করুক, বাট আমাকেও খুব ইম্পর্ট্যান্ট দিত, কখনো কোনো বাজে কথা বলতো না। তো এরকম আমাদের বেশ ভালোই সময় কাটলো। এরপরে আস্তে আস্তে হচ্ছে আমরা কফি শপে গিয়ে বসে ভার্সিটির পরে 1 ঘন্টা 2 ঘন্টা বসে বসে আড্ডা দিতাম। তো এরকম হচ্ছে কথাবার্তা চললো। এর মাঝে কিন্তু আমাদের কখনো ফোন নাম্বারটা পর্যন্ত এক্সচেঞ্জ হয় নাই। তো আমার ফার্স্ট ইয়ার শেষ হওয়ার পরে একদিন হচ্ছে ও দেখলাম প্রায় 4-5 দিন হয়ে গেছে ও আসে না, ও খুব অসুস্থ ছিল। তো আমি তো ফোন নাম্বার নেই, ওকে কোথায় খুঁজে পাবো। তখন হচ্ছে ওর সাথে চলে ছেলেরা থাকে না, ওই একটা ছেলের কাছ থেকে ওর নাম্বারটা নিয়ে তখন ওকে ফোন দিলাম, জানতে পারলাম ও অসুস্থ। ওই 1 বছর পরে হচ্ছে, মানে 6 মাস পরে ওর নাম্বার আমি পাইলাম বা নিলাম নাম্বারটা। তো যাই হোক, এভাবে হচ্ছে 1 বছর চলে গেল। তারপরে ও সুস্থ হইলো, আসলো ভার্সিটিতে। তখন থেকে একটু একটু ফোনে কথা হয়, বা আসার আগে বলি যে আমি আসতেছি, আপনি আসেন, আপনি করি। সে আমাকে তুমি বলে, আমি আপনি বলি। তো সে তখন হচ্ছে মাস্টার্স করতেছে। সেও তার মানে টাকা পয়সাওয়ালা ফ্যামিলির, ভালো ফ্যামিলির ছেলে, বাট নষ্ট হয়ে গেছে এরকম। তো তখন একদিন হচ্ছে আমার বাসায় আমার মা কারোর সাথে ফোনে কথা বলতেছিল। ওই সময়টাতে আমার ছোট ভাই, সে করছে কি, কিছু একটা খাবে, ওইটা গরম করার জন্য সে ওভেনে দিছে। যখন সে ওইটা ওভেনে দিছে, তো বাচ্চা মানুষ, ছোট মানুষ তো ততটা মানে খেয়াল করতে পারে না যে ওভেনেও চুলার মতো এতটা গরম হয়ে যাবে। তখন না সে করছে কি, যে ওভেনটা খুলে খালি হাতেই বাটিটা ধরছে। ধরার পরে তো বাটিটা খুব গরম ছিল। তো ও হচ্ছে বাটিটা আবার হাত থেকে ছেড়ে দিছে। এক তো বাটিটা ভেঙে গেছে, খাবারটা নষ্ট হয়েছে, উপর থেকে ওর হাত কেটে গেছে, হাতটা পুড়ে গেছে। তখন হচ্ছে আমি আমার রুমে ছিলাম, মা মার রুমে ছিল। তো তখন হচ্ছে আমি দৌড়ে গেলাম, যাওয়ার পরে দেখলাম ওর হাতটা পুড়ে গেছে, ও কান্না করতেছে। গরম খাবারটা আবার ওর পায়ের উপরে পড়ছে, বাট পাটা পুড়ে নেয়, কারণ খাবারটা তত গরম ছিল। তখন আমার খুবই রাগ লাগে, এবং আমি আমার মাকে তখন এত পরিমাণে গালাগালি করি, যেটা হচ্ছে মানে আমারও কল্পনার বাইরে ছিল যে আমি এরকম করতে পারি বা কোনো কিছু। তো মাকে হচ্ছে আমি খুব গালাগালি করলাম, যে ফোনে কথা বলে নোংরাভাবে গালাগালি করছি। করার পরে তখন হচ্ছে আমার মা আমাকে প্রচুর মারলো। তো এই মামের খুব তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি, অশান্তি চলার পরে ওই দিন তো কোনো রকমের বাসায় থাকলাম। তারপরে মায়ের সাথে তো আমার এরকম ঝগড়াঝাটি প্রচুর হইলো। তো ওই দিন আমি হচ্ছে ডিসিশন নিলাম আমি আর এই বাড়িতে থাকবো না। তো আমার একটা ফ্রেন্ড আছে ভার্সিটির, ওকে ফোন দিলাম যে মনে মনে আমাকে একটা থাকার জায়গা ব্যবস্থা করে দিতে পারবি। তো আমাকে বললো যে আমাদের বাসায় আমরা সাবলেট ভাড়া দেয়, মানে এক ফ্ল্যাটে 2 জন করে ভাড়া দেয়। ওইখানে তুই আসলে তোর বাবা যদি টাকা দেয় তাহলে তুই থাকতে পারবি এখানে। তো এরকম চিন্তা ভাবনা করে বাসা থেকে পরদিন হচ্ছে বের হইলাম। বের হওয়ার পরে তো আমি আবার মানে রাতে চিন্তা করলাম যে আমি আলাদা সাবলেট থাকবো। তো আমি হচ্ছে ওকে জিজ্ঞেস করে দেখি, যেহেতু আমাদের এতদিনের একটা রিলেশন, ওকে আমাকে বিয়ে করতে চায় কিনা, বা ও কী বলে এই বিষয়ে। ওর সাথে মানে আমার বাসার পরিবেশ সম্বন্ধে ওকে আমি মাঝে মাঝে টুকটাক একটু বলতাম, যেহেতু অনেক রকম কথা হইতো। তো পরদিন ভার্সিটিতে গেলাম, যাওয়ার পরে ওকে আমি জিজ্ঞেস করলাম যে এমন আমি হচ্ছে তোমাকে বিয়ে করতে চাই, ফ্যামিলি ছাড়া একা একা তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি বিয়ে করবা? তখন সে মানে খুব মানে সহজ সরলভাবে সে আমাকে বলল যে তুমি তো আমার সম্বন্ধে সবই জানো, না তো আমি কোনো কাজ করি, না হচ্ছে গিয়ে আমার একটু বদ অভ্যেস আছে, আমি টুকটাক নেশাও করি, সবই তুমি জানো। জানার পরে যদি তোমার মনে হয় তুমি আমার সাথে থাকতে পারবা, তাহলে আর আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে বিয়ে করব। তখন আমি হচ্ছে এমনিতেই জিজ্ঞেস করলাম ওকে যে ঠিক আছে, তোমার সাথে তো আমি সব কিছু মেনে নিয়ে থাকতে পারবো, ঠিক আছে, তুমি কি আমাকে খাওয়াইতে পারবা? মানে আমি তো কাজ করি না, যেহেতু তোমারই তো কাজ করতে হবে, আমাকে খাওয়াইতে হবে, কিছু না কিছু তো করতে হবে, তো কিছু না কিছু করে কি ডাল ভাত খাওয়াইতে পারবা? তখন হচ্ছে ও বলল যে হ্যাঁ ঠিক আছে, কোনো রকম 2 জনের খাবারের ব্যবস্থা তো আমি করেই ফেলবো, একটা না একটা কিছু তো করবোই, আমি তো আর মূর্খ না, পড়াশোনা জানি, যে কোনো একটা চাকরি আমি অনায়াসে করতে পারবো, সেটা নিয়ে ভাববো না। বাট আমি
তোমাকে সব মানে ওইরকম আলিশান জীবনযাপন দিতে পারবো না কিন্তু। তো আমি বললাম না, এগুলোর আমার কিচ্ছু দরকার নেই, আমি জাস্ট তোমাকে বিয়ে করতে চাই, আর মানে আমি আমার বাসা থেকে বের হইতে চাই, এটাই ওকে বললাম। তো ও বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তো তুমি যাও বাসাতে, কালকে গিয়ে গুছাই টুছাই সব কিছু, তুমি কালকে আসো। তো ও আমাকে জাস্ট বললো কি, মানে এই কথাটা আমার মানে সারা জীবন এখন অবধিও মনে আছে। ও আমাকে বলছে যে তুমি হচ্ছে অ্যাটলিস্ট 3-4টা জামা নিয়ে আইসো, যাতে আসার পরে খাবারই দিব, নাকি আমি তোমার জন্য কাপড় টাপড় কিনতে যাব, কাপড় চোপড় তো বাসায় অনেক আছে, তো 3-4টা জামা নিয়ে আইসো যাতে বেশ কিছুদিন পরতে পারো, যাতে কাপড় বানায় দিতে না হয়। তো এই কথাটা আমার কাছে মানে এত ভালো লাগছে, আর ওই মুহূর্তে আমার মনে হয়েছে না, ও আমার ওকে ওর সাথে আমি থাকতে পারবো। কারণ হচ্ছে ওকে আমাকে অনেক কিছু বলতে পারতো যে বাসা থেকে তুমি টাকা পয়সা নিয়ে আসো, বা 2 মাসের খরচের টাকাটা অন্তত পক্ষে নিয়ে আসো, বাট ও কিচ্ছু বলে নাই। তো এরপরে এর আগেই যেহেতু একটা অভিজ্ঞতা আছে, সেই ক্লাস 10-এ পড়ে তখনই বাসা থেকে বের হয়ে গেছি টাকা পয়সা নিয়ে, আর এখন তো কতটা বড় হয়ে গেছি। তো তারপরে আমি আমার টুকটাক বাবা আসার সময় যেসব অর্নামেন্টস আনে, যেগুলো মানে আমার হাতের নাগালে ছিল, সবটা তো হাতের কাছে নাই, মায়ের আলমারিতে কিছু থাকে, বা বিশেষ করে সব কিছু মায়ের কাছেই থাকে। আমার হাতে টুকটাক জিনিসপত্র ছিল, কিছু টাকা ছিল, তারপরে 5-6টা জামা একটা ব্যাগে, শপিং ব্যাগে নিলাম, কারণ মা ওইরকমভাবে খেয়াল করে না, আর করলেও তার সাথে আমি কথা বলি না, সে জানে আমি ভার্সিটিতে যাচ্ছি, চলে আসবো। তারপরে আমি 5-6টা জামা নিলাম, লুকায় মা বিকেলে বের হয়েছে, পরে মার আলমারি থেকে কিছু টাকা নিলাম, তারপরে হচ্ছে কয়টা, মার তো অনেক অনেক জুয়েলারি, ওইখান থেকে টুকটাক চুরি করে কয়েকটা জুয়েলারি নিয়ে নিলাম, যাতে মা টের পাবে না, ছোট ছোট দেখে, যেগুলো বিক্রি করে অন্তত পক্ষে 1 মাস 2 মাস যাতে আমরা চলে যেতে পারি, তার মধ্যে দুজনে মিলে কিছু না কিছু কাজের ব্যবস্থা করে নেব, এরকম আমার চিন্তা ভাবনা ছিল। তো সব কিছু করার পরে এর মধ্যে আমি কিন্তু ওর ফ্যামিলি সম্বন্ধে কিচ্ছু জানি না। আমি জানি হ্যাঁ ওর হয়তো ভালো ফ্যামিলি থেকে বিলং করে, কারণ দেখলে ওকে বোঝা যায়, ও বাইক নিয়ে ঘোরে, ওর ড্রেসিং সেন্স সব কিছু অন্যরকম, খুব স্মার্টও দেখতে, বাট ওর একটু বদ অভ্যাস ওইটাই। তো তখন হচ্ছে আমি পরদিন হচ্ছে সকালে বের হয়ে গেলাম, এরকম 6টা জামা নিছি, তার মধ্যে হয়েছে টুকটাক জুয়েলারি, আর আমার কাছে 27,000 টাকা ছিল সব মিলে, মানে মার কাছ থেকে নিছি, আমার ছিল জমানো টমানো যেখানে যা আছে সব একসাথে মিলায়া 27,000 টাকা হয়েছে। তো এটা দিয়ে অন্তত পক্ষে তো 2 মাস চলতে পারবো। তো বাসা থেকে বের হয়ে গেলাম, যাওয়ার পরে এখন আমাদের বিয়ের সাক্ষী কে হবে খুঁজে পাই না, ওর ফ্রেন্ডরা রাজি না সাক্ষী দিতে ওর বিয়েতে। তো এখন খুঁজতে খুঁজতে তারপরে একটা লোক হচ্ছে চায়ের দোকানদার, যে দোকানে ও হচ্ছে সবসময় বসে থাকে, ওই দোকানদার মামাকে ও বলতেছে, মামা আমি আজকে বিয়ে করব, আপনি কি আমাকে বিয়ের সাক্ষী দিবেন? তখন তো মামা খুব খুশি হয়ে গেছে, বলতেছে হ্যাঁ আমি দিব, চলেন মামা। তো আমার ওই ফ্রেন্ড যাকে বললাম আমার ভার্সিটি থেকে পরিচয় হয়েছে, মিতু, ও আর হচ্ছে এই চায়ের দোকানের মামা, দুইজন হচ্ছে আমাদের বিয়ে পড়াই দিলে, আমাদের বিয়ের সাক্ষী দিল। তো আমরা রেজিস্ট্রি ম্যারেজ করলাম, করার পর এখন তো বাসা টাসা তো এখন কিছুই ঠিক করি নাই। তো আমি ওকে বললাম কি চলো হচ্ছে আগে চলেন আপনার বাসায় যাই। তো বলতেছে আমার বাবা যদি টের পায় যে আমি বিয়ে করছি, আমার সাথে তোমারও মাইরা ফেলবো। তা আমি বলি যে ঠিক আছে চলেন বাসায় যাই, তো আগে আপনার আম্মুরে বলি, তারপরে যা হয় সেটা না হয় দেখবো, আগে তো জানাইতে হবে তাদেরকে যে আমরা বিয়ে করে ফেলছি। তখন ও মানে যাবে না, ও করলো কি ওর বাসার নিচতলায়, ওর বাসাটা 3 তলা, নিচতলায় ও দাঁড়ায় আমাকে পাঠাইছে উপরে, তুমি গিয়ে মাকে বলো যদি তোমার সাহস থাকে, না হলে চলো এখান থেকে আমরা চলে যাই। তা আমি খুব জোর করতেছিলাম না, আগে জানাই ফ্যামিলিতে, দেখি কি বলে। তখন গেলাম, যাওয়ার পরে দরজা তো বেল বাজাইছে, আন্টি খুললো। ওরা হচ্ছে 2 ভাই, ওর কোনো বোন নাই। বড় ভাই হচ্ছে বাবার সাথে বিজনেস দেখে, আর ও ছোট বাদাইম্মাগিরি করে, ঘুরে ফিরে এরকম টাকা পয়সা উড়ায়। তো ওদের একটা 3 তলা বাড়ি, 2 তলায় ওরা থাকে, 3 তলার নিচতলা ভাড়া দেওয়া। তো আমি হচ্ছে কর্নিং বেল দিলাম, দেওয়ার পরে আন্টি গেট খুললো, খোলার পরে হচ্ছে আন্টিকে আমি সালাম দিলাম। তো বলতেছে কে তুমি? আমি বললাম আন্টি একটু ভিতরে আসি, বলে আসো। তো আমি ওনাকে ডিটেলসে জানাইলাম সব কিছু, যে আমি ওনার ছেলেকে বিয়ে করছি। তো উনি তো প্রথমে আমাকে ইচ্ছা মতো বকা দিলেন, যাই মেয়ে তুমি জানো না আমার ছেলে ভালো না, এরকম ওর সাথে তুমি বিয়ে করছো, খাবা কি, থাকবা কোথায়, ওর বাবা শুনলে মেরে ফেলবে তোমাকে, এই বাসায় ঢুকতে দেবে না, যা যা বলার আর কি সব বললো। বলার পরে আন্টি বলতেছে যে এটা যদি ওর বাবা শোনে তো ওর বাবা বাড়িতে আগুন লাগাই দিবে, এর চেয়ে ভালো তুমি হচ্ছে এখান থেকে ওকে নিয়ে চলে যাও। তো আমাকে হচ্ছে বললো যে আমি যাতে ওকে গিয়ে বলি যে ওর বড় ফুপুর বাড়িতে যাতে আমি ওকে নিয়ে যাই। এটা বললো যে ও কোথায়? আমি বললাম নিচে। বলতেছে ওকে আর আসার দরকার নেই, তুমি নিচে যাও, গিয়ে ওকে বলো ওর বড় ফুপুর বাসায় তুমি আরও যাও, পরবর্তীতে আমি ওর বাবার সাথে কথা বলি, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। তো আমাকে আমার শাশুড়ি জড়ায় ধরে আমাকে খুব আদর করলো, মাথায় টাথায় বললো যে মা তুমি কী দেখে আমার ছেলেটাকে বিয়ে করলা। তখন আমি আর তাকে বলি নাই যে আমার এরকম ফ্যামিলি সমস্যা, তার কারণে আপনার ছেলেকে বিয়ে করছি। তো যাই হোক, তো পাঠাইলো এখানে, সে আবার ফোন দিয়ে বড় ফুপিকে বলে দিল যে ওরা আসতেছে, এরকম এরকম সিয়াম বিয়ে করে ফেলছে, ও বউ নিয়ে আসতেছে।
তারপরে হচ্ছে গেলাম ওই বাড়িতে। ও এখন যাবে না, ওর বড় ও বাড়িতে কেন যাবো, আমরা হচ্ছে বিয়ে করে ফেলছি, আমরা বাসা ভাড়া নিয়ে থাকবো, আমি কাজ করব, সমস্যা নেই কোনো। তো ওর যেহেতু একটা বাইক ছিল, ওর একটা কনফিডেন্স ছিল, ও বাইকে হচ্ছে যে মানুষ যাতায়াতের যে কাজটা করে, রাইডের কাজটা করবে, তাহলে তো টুকটাক আমাদের চলে যাবে, এটা ছিল ওর ধারণা। ঠিক আছে, তো তারপরে হচ্ছে বড় ফুপির বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমাকে ও বাড়িতে রেখে ও চলে আসছে, ওর ফুপির বাড়িতে থাকবে না। তো ও ওদের বাসায় আবার আসছে, ওর মা তো গালাগালি করে খাওয়া দাওয়া করছে, ওকে কিছু টাকা পয়সা দিছে, তারপরে ও বের হয়ে চলে গেছে ওখান থেকে। এখন ওইখানে প্রায় 8-10 দিনের মতো ছিলাম। থাকার পরে আমার শাশুড়ি, আমার ফুপু শাশুড়িকে বলছে যে আপনি হচ্ছে ওদেরকে একটা বাসা ভাড়া করে দেন। তারপরে আমাদেরকে একটা বাসা ভাড়া করে দিল, সাবলেট একটা ফ্ল্যাটের, 1 রুমে আমরা থাকি, 2 রুমে অন্য একটা ফ্যামিলি থাকে, এরকম একটা বাসা আর কি ভাড়া করে দিল। সেটাই 4,500 টাকা ভাড়া, অনেক আমাদের জন্য। তো তখন আমার শাশুড়ি হচ্ছে, আমার ফুপু শাশুড়ি যে হাঁড়ি পাতিল যা যা লাগবে সেটা তার বাসা থেকে দিল। আমার শাশুড়ি বাজার টাজার করে পাঠাইলো। এরপরে সে আসে নাই, কারণ আমার শ্বশুর শুনতে পারছে, শ্বশুরকে জানাইছে যে ও বিয়ে করে ফেলছে, বলছে যে ওর বউ আর ও যাতে এই বাড়ির মানে চতুর্দিকে না আসে, কারণ একা তো ওকেই বসায় বসায় খাওয়াইতেছে, ওকে টাকা পয়সা দিতে হয়, ওই রকম নেশা টেশা করে, তার মধ্যে আবার আরেকটা বিয়ে করছে, এখন তো ও তো কোনো কাজ করে না, ওর বউকে সহ আমার খাওয়াইতে হবে। এখন যদি আমি ওর মানে আমার শ্বশুরের ধারণা ছিল আমাকে যদি মেনে নেয় তাহলে হচ্ছে ওনার ছেলে আর মানুষ হবে না কখনো, আর নানান জানি না তার পক্ষ থেকে কি। তো এভাবে আমার শাশুড়ি টুকটাক বাজার টাজার করে ফ্রিজ থেকে মাছ মাংস এগুলো এনে দিয়ে গেল। তারপরে সে করলো কি, এখন আমাদের তো ফ্রিজ নাই, আমার শাশুড়ি কিনে দিছে একটা খাট, কিনে দিছে স্টিলের একটা খাট কিনে দিছে, আর হচ্ছে কি RFL একটা প্লাস্টিকের ওয়ার্ড্রোভ কিনে দিছে, একটা খানা ডুলে কিনে দিছে। আর আমার যে ফুপু শাশুড়ি সে হচ্ছে হাঁড়ি পাতিল প্লেট টেলের যা লাগবে আর কি রান্নাবাড়া করতে সেগুলো দিছে। তো রান্নাবাড়া তো আমি আগের থেকেই পারি, কারণ বাড়িতে আমার মা তো আল্লাহর রাস্তে ফেলে রাখতো, ভাইকে টুকটাক করে খাওয়াইতাম, তো টুকটাক রান্নাবাড়া আমি জানি। এখন আমাদের তো ফ্রিজ নাই, আর প্রতিদিন বাজার করে আনবে, এখন ডিম ডাল আলু ভর্তা খাওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। তো আমার শাশুড়ি ফোন করে, জিজ্ঞেস করে কী রান্না করছো, ডিম রান্না করছি বা ডিম ভাজছি আলু ভর্তা, এটাই শুনতেছে। কারণ আমরা মাছ কিনিই না, একটা মুরগি আনলে রান্না করে 2 দিন খাই, এরকম প্রায় 1 মাস আমরা ওই বাড়িতে থাকলাম। তখন হচ্ছে আমার হাজব্যান্ড ইসে করতেছে, ওই যে রাইডের যে কাজ করতেছে বাইকে, মোটামুটি যতটুকু আর্ন হয় ও আমাকে বাজার করে দিয়ে বাকিটা তো ও উড়ায়, ওর মতো চলতেছে। তো ও আমাকে বলে যে আমি হচ্ছে নেশাটা ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি, আমি ঠিক হয়ে যাব, একটা ফ্যামিলি পার্সন হব, এরকম আমাকে বলে। তো আমি ওকে না কখনো হচ্ছে যে খুব জোর দেয়া তুমি এটা করতে পারবো না, ঝগড়া করা, এগুলো করি না। কারণ হচ্ছে আমি সব কিছু জেনে বুঝে তারপরে ওর কাছে বিয়ে করছি, ওকে বিয়ে করছি, ও আমাকে বলেই দিছে যে আমি এরকম। তো আমার ধারণা ছিল যে ঠিক আছে, আস্তে আস্তে আমি ওকে হয়তো বা ফিরে আনবো বা ঠিকঠাক করে ফেলবো, এরকম আমার একটা চিন্তা ভাবনা ছিল। তো তারপরে আমার শাশুড়ি যেটা করলো, মানে যেটা আমার আর কি মাথায় আসে ওই সময়কার স্মৃতির মধ্যে, সেটা হলো আমার শাশুড়ির ঘরের ফ্রিজটা কিন্তু একদম ভালো। তো সে হচ্ছে আমার শ্বশুরকে বলতেছে যে এই ফ্রিজ দিয়ে যে এখন আমার হয় না, একটা ভালো ফ্রিজ কিনতে হবে, আমি ফ্রিজটা বিক্রি করে দেবো। তো আমার শ্বশুর তো না কি দরকার, ফ্রিজের 2টা ফ্রিজ আছে, এটা দিয়ে তো চলে যাচ্ছে, আরেকটা বিক্রি করতে হবে। তো খুব জোড়াজুড়ি করে আমার শ্বশুরকে দিয়ে সে একটা বড় ফ্রিজ কিনেছে নতুন, আর ওই ফ্রিজটা সে আমার বাসায় পাঠাই দিছে, বলছে যে বিক্রি করে দিছে 15,000 টাকা। আমার শ্বশুরকে সেই 15,000 টাকা আমার শাশুড়ি নিজের পক্ষ থেকে দিছে, আর তার ফ্রিজটা আমাকে বাড়িতে পাঠাই দিছে। তারপরে তো আমাদের ঠিকঠাক চলতেছে, আমি ভার্সিটিতে যাইতেছে। এখন পর্যন্ত মানে চাকরি টাকরি করবো এরকম চিন্তা করিনি, কারণ শাশুড়ি বাজার ফ্রিজ দেওয়ার পর থেকে সব পাঠাই দিতেছে, ওই চাল ডাল কেনা ছাড়া বিশেষ কিছু কিনতে হয় না। আর আমার হাজব্যান্ড ঘর ভাড়া দিচ্ছে, আমার পড়াশোনার খরচ দিচ্ছে, আর ও পড়াশোনা করে, ওইটা শাশুড়ির কাছ থেকে মাঝে মাঝে গিয়ে টাকা টুকা আনে ও গিয়ে গিয়ে, তো এইভাবে চলতেছে। এখন হচ্ছে এর মাঝে তো প্রায় 5-6 মাস, আমি তখন 2nd ইয়ারে অনার্সের, 5-6 মাস এরকম চলার পরে হচ্ছে লকডাউন চলে আসলো। এখন লকডাউনের মধ্যে তো আমার হাজব্যান্ডের কোনো কাজ নাই, শাশুড়ি টুকটাক দিচ্ছে, এভাবে চলতেছে। তো প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে, এমনও গেছে যে আমরা একবেলা খেয়ে তারপরে থাকছি, যে মা যে খাবারটা পাঠাইছে ওইটা খাইছি, আর রান্না করি না, যে পরের দিন রান্না করে খাবো, আজকে সারাদিন পানি টানি খাই, এরকম খুব কষ্ট করছি। কিন্তু আমার একটা ব্যাপার ছিল যে আমি আমার শাশুড়িকে কেন বলবো যে মা দেন বা কিছু। তখন হচ্ছে আমি আমার বাবার বাড়ি থেকে যে জমানো টাকাটা নিয়ে আসছিলাম সেটা তো আর খরচ করতে হয় না, কারণ তার মাই সব কিছু গুছায়া দিছে। তো ওই টাকাটা থেকে একটু একটু করে খরচ করে আমরা হচ্ছে লকডাউনের সময়টা পুরো পার করলাম। তারপরে তো আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হইল। তখন আমার হাজব্যান্ড মানে 2021 সালে সে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট করে এবং তার একটা হাত ভেঙে যায়। এর মাঝে সে কিন্তু তার মানে সে এরকম আমি
বলবো কি যে নেশা করে যারা তারা হচ্ছে কিন্তু ঘুমায়া থাকে, কাজ করবে না, বা টাকার জন্য যে মারামারি করে সেই ধরনের কিছু না। সে সারাদিন কাজ করে বাসায় আসার পরে সে হচ্ছে তার এগুলো করে। তো এরকম হচ্ছে সে ওই দিন হয়তো একটু বেশি নেশা টেশা করেই গাড়ি চালাইছে, যার কারণে হচ্ছে সে অ্যাক্সিডেন্ট করে ফেলছে এবং তার হাতটা ভেঙে গেছে। এখন যখন তার হাত ভেঙে গেছে, এখন তো সে আর বাইক চালাইতে পারবে না। তখন আমি খুব মানে এমন কেউ মনে হয় নাই যে যাকে আমি বলি নাই যে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। তো খুব এরকম বলতে 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 একটা সময় একজন ভার্সিটির একজন বড় ভাই, সে হচ্ছে আমাকে একটা কি বলে এগুলাকে, একটা সুপার শপে আমাকে একটা চাকরি দেয়। সেখানে হচ্ছে আমার আধা বেলা থাকতে হবে, 8 ঘন্টার ডিউটি, 6 ঘন্টার ডিউটি। দুপুর 2টা থেকে রাত্রে 8টা পর্যন্ত আমাকে 6,000 টাকা বেতন দিবে। তো 6,000 টাকা দিলে অ্যাটলিস্ট আমি হচ্ছে বাসা ভাড়াটা দিতে পারবো, আমার শাশুড়ি টুকটাক যা দিবে সেটা দিয়ে আমরা খেয়ে চলে যাব, এরকম হচ্ছে। ওর তখন চিকিৎসা, আমার সবগুলো জমানো টাকাও শেষ, তখন জুয়েলারি বিক্রি করে ওর চিকিৎসা করাইলাম। আমার শাশুড়ির কাছে কোনো টাকা পয়সা চাই নাই, এভাবে চলছে। তখন হচ্ছে আমার যে শাশুড়ি, তিনি হচ্ছে আসলো আমাদের বাড়িতে। আচ্ছা, এখানে গল্পটা অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 35 মিনিট হয়ে গেছে, যেহেতু এখনও শেষ হয়নি, আরও প্রায় 15 মিনিটের মতো হবে হয়তো বা। তো গল্পটা আমরা সেকেন্ড পার্টে দিব, বাকি অংশটা। তো সবাই বেশি বেশি করে কমেন্ট করবা। গল্পটা খুব সুন্দর একটা গল্প আসলে, একজন মানুষের জীবনের যে কষ্টটা সেটা নিয়ে। তারপরে বাকি আপু এখন কি আর কেমন আছে সেটা জানতে হলে তো অবশ্যই দ্বিতীয় পর্বটা দেখতে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।